শেষ সপ্তাহে গ্লাসগোতে বসছে বিশ্ব জলবায়ু সম্মেলন। এবারের বৈশ্বিক সম্মেলনকে ঘিরে মানুষের মনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা, নতুন আশা। বিশ্ব নেতারা এবারের সম্মেলনে কি করেন, তাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার দেশগুলোর যে মানুষ, তাদের জীবনে কি পরিবর্তন হয় অথবা আদৌ কোনো পরিবর্তন হবে কিনা সেসব নিয়ে কথা বলতে চাই আমরা। একই সাথে আমরা কথা বলবো এবারের আয়োজক দেশ যুক্তরাজ্যই বা এই আয়োজন নিয়ে কি ভাবছে তা নিয়েও। থাকবে বাংলাদেশের প্রত্যাশার পত্রের বিষয়টিও। এসব নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি জলবায়ু পরিবর্তন আমাদের প্রত্যাশা। আপনাদের সঙ্গে থাকছি আমি মাহফুজ মিশু। দর্শক, জলবায়ু পরিবর্তন আমাদের প্রত্যাশা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন চারজন বিশিষ্ট মানুষ। আমরা চলেন পরিচিত হয় তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আইনুন নিশাত স্যার, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর এবং যিনি এই সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করছেন জনাব ফারাক কবির, আপনার স্বাগত আপনাকে। আছেন আমাদের সঙ্গে জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, যিনি সভাপতি জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, এবং আমাদের দীর্ঘদিন তিনি এটি নিয়ে নেগোশিয়েট করছেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক দরবারে। সাবের ভাই, স্বাগত আপনাকেও। এবং আমাদের সঙ্গে আরও আছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার হিজ এক্সেলেন্সি রবার্ট চ্যাটার ডিকসন। এক্সেলেন্সি, মোস্ট ওয়েলকাম টু আওয়ার শো। আমরা আলোচনা শুরু করতে চাই সাবের হোসেন চৌধুরী আপনাকে দিয়ে। একটা বিষয় খুবই আলোচনায় আসে যে এই জলবায়ু পরিবর্তন বিষয়টা একটি দেশ, বাংলাদেশের মতো দেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, অথবা আরো সহজ করে যদি বলি, মানুষ জানতে চায় যে এর ফলে বাংলাদেশে আসলে কি ধরনের প্রভাব পড়ে। আপনারা অনেক আলোচনা করেন, নেগোসিয়েশন করেন, এক্সপার্টরা বলেন, কিন্তু সাধারণ মানুষ বিষয়টা কিভাবে বুঝবে যে জলবায়ু পরিবর্তন আমাদেরকে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে? আপনাকে ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনকেও আজকের আয়োজনের জন্য। দেখুন, বিষয়টি কিন্তু এখন শুধু আর আমাদের বিষয় না, এটা এখন সারা পৃথিবীর বিষয়। জলবায়ু পরিবর্তন হচ্ছে একটি বৈশ্বিক বিষয়, এবং সুতরাং আমরা যখন বলি আমাদের প্রত্যাশা, এটাকে শুধু বাংলাদেশের মধ্যে সীমিত রাখা ঠিক হবে না, এটা হচ্ছে পৃথিবীর প্রত্যাশা। কেননা সত্যিকার অর্থে এটা একটা অস্তিত্বের সংকট, যেটা আমরা বলি এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস বা থ্রেট। কেননা এটার চেয়ে বড় আর কোনো ঝুঁকি হতে পারে না, এবং আমরা তো বাংলাদেশে প্রতিনিয়ত দেখছি, এবং এটার প্রভাব যে প্রতি বছর কিভাবে বাড়ছে সেটা আমরা দেখছি। সেটা আমাদের ঋতুর পরিবর্তন, সেটা আমাদের খাদ্য নিরাপত্তা, বিভিন্ন সময় যে বন্যা হচ্ছে, তারপরে আমরা যে আমাদের কৃষিখাত যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, মানুষ যে স্থানচ্যুত হচ্ছে, তারা এখন শহরের দিকে আসছে, এটার চেয়ে বড় চ্যালেঞ্জ আছে বলে আমার মনে হয় না। আর আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, প্রথম সম্মেলনটি হয়েছিল আমার মনে হয় 1995 সালে জার্মানিতে হয়েছিল, ফার্স্ট কপ মিটিং। এবং দেখেন, এই 21 বছর একটা বিষয় খুবই স্পষ্ট, যে এটা কোনো প্রাকৃতিক বিষয় না, এটা আমরা বলি এটা হচ্ছে ম্যান মেড ক্লাইমেট চেঞ্জ। সুতরাং আমরাই এটার জন্য দায়ী। আমরা বলতে আমি সারা বিশ্বের কথা বলছি। এবং বিজ্ঞান কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার এবং স্পষ্ট। বিজ্ঞান আমাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছে, এবং আইপিসিসির যে লেটেস্ট যে রিপোর্ট এসছে, যে এটা কিন্তু আমরাই এটার জন্য দায়ী। সুতরাং এখন বিজ্ঞান নিয়ে কোনো বিতর্ক নেই। এটার প্রভাব শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে। আমি যদি ওয়াইল্ড ফায়ার থেকে শুরু করি, আমি হিটের দিকে দেখি, আমি উইন্টারের দিকে দেখি, সব ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসছে, যার জন্য আমরা এটা বলি এটা আমাদের অস্তিত্বের সংকট। সুতরাং আগামীতে আমার বাংলাদেশের মানচিত্র কিন্তু পাল্টে যাবে। আপনি চিন্তা করে দেখেন, আমরা যখন আমাদের সার্বভৌমত্বের কথা বলি, তখন আমরা বলি আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সো দ্য ম্যাপ অফ বাংলাদেশ উইল অলসো চেঞ্জ। কারণ আমার যদি আপনার এখন পানি বা যেভাবে আপনার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, তাহলে তো আমাদের যে উপকূলীয় অঞ্চল আছে সেগুলো কিন্তু আপনার অনেকে পানির মধ্যে চলে যাচ্ছে। সো এটা আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, তবে তার মধ্যে এটা নিশ্চয়ই আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ, যেই কারণে আমরা সংসদে যে মোশনটি বা সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করেছি, সেটা হচ্ছে আমরা বলেছি যে এটা একটা প্ল্যানেটারি ইমার্জেন্সি। অর্থাৎ এটা শুধু আপনার এখন আর জলবায়ুর পর্যায়ে নাই, এটার সাথে আমাদের খাদ্য, এটার সাথে আমাদের দুর্যোগ, এটার সাথে আমাদের পানির চাপ বা ওয়াটার স্ট্রেস যেটা বলি, আমরা কিভাবে আমাদের সম্পদ ব্যবহার করি। সারা বছরে আমার যেই পরিমাণ সম্পদ আছে, সেটা দেখা যাচ্ছে আমি এখন 6-7 মাসে আমি ব্যবহার করে ফেলছি। সুতরাং সব কিছু নিয়েই এটা আমাদের জন্য একটা অস্তিত্বের সংকট, এবং এটা শুধু সরকারের বিষয় না বা আমরা যারা জনপ্রতিনিধি আমাদের বিষয় না, এটা কিন্তু এখন একেবারে সাধারণ মানুষের বিষয় হয়ে গেছে। কেননা আগামী প্রজন্ম কী ধরনের বাংলাদেশে বা পৃথিবীতে বসবাস করবে, এই বিষয়টি কিন্তু নির্ধারিত হতে যাচ্ছে গ্লাসগোতে যে সম্মেলনটি শুরু। বিষয়টি কিরকম সাবের ভাই? ধরেন, গ্রামীণ একটা প্রবাদ ছিল যে আশ্বিনে গাসিন শীন। এখন আমরা আশ্বিন মাস, কিন্তু কোথাও শীত নেই।
এমনকি আমাদের যে অঞ্চলগুলো শীতপ্রবণ সেখানেও প্রচণ্ড গরম, ফলে এগুলোও তো নিঃসন্দেহে জলবায়ুর পরিবর্তনের সরাসরি প্রভাব। এবং আমরা যদি প্রাসঙ্গিক কিছু দেখি যে ডেঙ্গু, মানে ডেঙ্গু এখন যে আমাদের বেড়ে গেছে, এটা বিশ্বব্যাংকের একটা প্রতিবেদন কয়েকদিন আগে বের হয়েছে। তারা সেখানে বলছে এটার জন্য যেটা ধরেন আপনার তাপমাত্রা, হিউমিডিটি, এই সব কিছুগুলো কিন্তু এখন কাজ করছে, মানে ডেঙ্গু কিন্তু বেড়ে যাচ্ছে। এখন চিন্তা করে দেখেন কোথায় জলবায়ু, কোথায় স্বাস্থ্য, কোথায় জনস্বাস্থ্য, পাবলিক হেলথ, সব কিছু কিন্তু এখন এক জায়গায় চলে আসছে। আমাদের খাদ্য নিরাপত্তা, যেটাতে বাংলাদেশ এত অগ্রগতি, আমরা দেখেন এখন কিন্তু আমাদের আমদানি করতে হয় না, সো সেটাও কিন্তু এখন হুমকির মুখে। আমরা কিন্তু ঢাকার কয়েকটা বস্তিতে গিয়েছিলাম, যে সেখানে যারা আসেন তাদের একটা বড় অংশ, সঠিক পরিসংখ্যান হয়তো নিশাত স্যার বলতে পারবেন, তারা কোনো না কোনোভাবে বস্তিতে এসছেন কারণ তারা তাদের বাড়ি নদীতে ভেঙে গেছে, অথবা কোথাও লবণাক্ততার কারণে তারা ফসল চাষ করতে পারেনি, তাদের হাঁস মুরগি গরু সব ভেসে গেছে, একবার দুবার না 7-8 বার। সেই ঘটনাগুলো নিয়ে আমাদের ছোট্ট একটা রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটা একটু দেখে আসতে চাই। আমরা যদি একটু রিপোর্টটা প্লে করি। আমার নাম আলেয়া বেগম। সন্ধ্যা নদীতে আমাদের বাড়ি গেছে, কয়েকবার আমরা মানুষের বাড়ি, মানুষের জায়গায় যাইয়ে থাকছি, যত সরি অত ভেঙ্গে, শেষে আর থাকার মতন কোনো পরিস্থিতি, থাকারও কায়দা নেই, আর অভাব অনটন তো লাগিয়েই আছে। আমরা নদীতে ভাঙ্গে তো আছি, এখানে এসে আমরা শান্তিতে আছি। এখানে হইছে টিনের ঘর, এখানে নাই গাছপাতা। এখন গাছে আবহাওয়া গাছে পরিবর্তনীয়, রোদের তাপমাত্রা খুব বেশি। আমার নাম রুজিনা বেগম। বাদাম ছিল, ইরিদানা ছিল, সব পানি উঠটা ওই পানির লবণে সব কিছু নষ্ট হয়ে গেছে। 1 বছর যদি গ্যাপ যায়, পরের বছর আবার ওই নদীর পানি আমগো বিলে ঢুকা সব কিছু নষ্ট হয়ে যায়। বোলার জীবন ভালো ছিল, বোলার জীবন তো শেষ করে দিয়ে ঢাকা আসলাম। ঢাকার জীবনও এখনো ভালো চলে না, কোনো রকম চলতে আসি, আর শান্তির দিকেও পা দিতে পারি না। এই আমার নাম তাসলিম আক্তার, আমি চাঁদপুর এলাকায় জন্মগ্রহণ করে 3-3 বার নদী ভাঙছে। ভাঙার পরে আমরা যে সরকারি বেরির বাদের ওই জায়গায় ছিলাম, ওইখানে থাকার পরেও ভাঙছে। শেষ ভাঙার পরে আর কিছুই নাই। তারপরে আমার মা আমাদেরকে নিয়ে ঢাকায় বস্তিতে আসা। আমাদের নদী ভাঙার আগে আমাদের গ্রামের বাড়িতেই ভালো ছিলাম। আমরা গরু পালতো, হাঁস মুরগি পালতো। এই করোনা আসার পরে, ওই নদী ভাঙার পরে যেরকম হয়েছে তার চেয়ে আরও করুণ অবস্থা হয়েছে। জলবায়ুর প্রভাবটা সময়ের সাথে আরও বাড়ছে, এর অনেক কিছু এখন দৃশ্যমান হচ্ছে। আসলে দুইটা ভাবে যদি আমরা এটাকে হ্যান্ডেল করার যদি চেষ্টা না করি, এক হচ্ছে অ্যাডাপ্টেশন, মানে যা হচ্ছে এটার এগেনস্টে আমরা কিভাবে অ্যাডাপ্ট করব, আরেকটা হচ্ছে মিটিগেশন, যেটা আমরা বলি যে আগেই যেন আমরা কিছু কিছু জিনিস কমায় নিয়ে আসতে পারি জলবায়ু পরিবর্তনের যে ইস্যুগুলো আছে। তো আমাদের হাতে মিটিগেশনের খুব বেশি অপশন নাই, আমাদেরকে যা হচ্ছে এটা মেনে নিয়ে অ্যাডাপ্ট করতে হবে। একটা লেভেলে যদি আগে যদি এটাকে ঠেকাতে না পারি, তাহলে এটা ধীরে ধীরে বাড়বে। কেবল আলেয়া, তাসলিমা বা রোজিনা নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব এরকম অসংখ্য মানুষের জীবনের গল্প পাল্টে দিচ্ছে প্রতিদিন। আর তাই এসব মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারকে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য নিতে হবে কার্যকর উদ্যোগ। সাবির হোসেন চৌধুরী, আমার রিপোর্টে দেখলাম, এক্সেলেন্স, I would like to back with you. The report, as it showed, the slum dwellers who lives in Dhaka, mostly they shifted from their own land due to climate change, due to river erosion or some other regions. So in these circumstances, what will be your priority issues as the host country of COP26, especially for the people like Bangladesh? As Mr. Sabir Hossain Choudhury said, it's not the problem of Bangladesh, it's not any country-specific problem, it's a global problem. Yeah, well, I agree entirely. I think Mr. Choudhury set it out very well. It's a planetary emergency, and it affects everything. It affects too much water early on, too little water. So it's a planetary emergency, and both the science, through the International Panel on Climate Change, and also the lived experience of people in Bangladesh and all over the world, heat waves in northern Canada, wildfires in Siberia, floods in Germany, everywhere we can see the way in which the world's climate is being disordered by climate change. So the challenge at Glasgow is to keep the increase in temperature to the Paris Agreement figure of 1.5 degrees. And we think it is possible to do that, but only if everybody piles in together behind these objectives. And we have 4 things that we're trying to achieve very broadly.
And our Prime Minister, who has a great gift for the telling phrase, sums them up as cash, coal, cars and trees. So if I could just say briefly what that means. On cash, we're trying to achieve the agreed target of $100 billion a year for climate finance. Every year? Every year, basically from the rich countries who caused the problem to countries like Bangladesh where the change is needed. So we are reasonably confident, particularly following the recent US announcement, that target will be met. We have 2 more weeks of intense negotiation before everyone arrives in Glasgow, but that target is in sight. On coal, it's about expediting the transition from fossil fuels to renewables, broadly speaking. And again, some good progress being made there. Remarkable transition in my own lifetime in the way that electricity is generated in the UK. A plan that we are publishing today to set that out more clearly, how we're going to achieve net zero by 2050. So there is that. And we've had some good recent announcements, including from China, that they will cease to fund coal-fired power overseas. So that is shorthand for that overall thrust that needs to happen, continuing a trend that is already evident of movement away from dirty fossil fuels towards clean energy. On cars, it's about bringing forward the phasing out of the internal combustion engine and moving to electric vehicles. And again, we can see good progress in many economies, but it's about speeding that up and having really tangible commitments over the medium term towards that. We've made our own commitments in the UK, but we would like others to follow. And on trees, I think this picks up some of the sustainability points that Mr. Chaudhry was making around nature-based solutions. And part of this is about preserving what we have. And there are some really good examples in Bangladesh of the role that, for example, the Sundarbans plays. That wonderful intact forest that I have visited and seen how it is both a sink for carbon, but also a wonderful protection from the more extreme weather which is already happening in southwest Bangladesh. So I think there is a really good agenda: coal, cash, cars, trees. If we do all of these things together and we get all the big emitters and all the climate vulnerable forum countries represented by Bangladesh into the same room, then we can get to where we need to get to, which is keeping global temperatures to 1.5 degree increase. Yeah, thank you. স্যার, আপনার কাছে একটু আসতে চাই। হাই কমিশনার যেটা বলছিলেন যে অগ্রাধিকারের যে জায়গাগুলো, তার ভিতরে যদি আমি কয়লা নিয়ে একটু আলোচনা করি, আমাদের বিদেশে অনেক বড় বড় বন্ধুরা বাংলাদেশে বড় বড় কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টে ইনভেস্ট করছে এই সময়ও। যদি আমাদের সরকার 10টা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলোর কাজ শুরু ছিল বা পরিকল্পনা ছিল বাদ দিয়েছে, আবার আমাদের বেজলোড পাওয়ার প্ল্যান্ট আমরা কয়লা দিয়েই করছি। সেটা একটা আপনার কাছ থেকে জানার জায়গা। দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে যে আমাদের নিজস্ব অগ্রাধিকারগুলো কি হওয়া উচিত এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে, কি নিয়ে আপনারা আসলে নেগোসিয়েশন করবেন? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে অভিযোজন বা অ্যাডাপ্টেশনে মাথা ঘামাই। যে ক্লিপটা দেখালেন সেখানে যে বিশেষজ্ঞ যে কথাগুলো বললেন যে মিটিগেশন অর্থাৎ গ্রিনহাউস গ্যাসগুলো কমানোর ক্ষেত্রে আমাদের ক্ষমতা খুব সীমিত, কারণ আমরা এতটুকু করি, তার মধ্যে আর কতটুকু কমাবো। এখন এখানে বিতর্কটা হচ্ছে আমরা কি গ্রিনহাউস গ্যাস কমানোটাকেই টপ প্রায়োরিটি ধরবো, নাকি আমরা দারিদ্র্য বিমোচন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন সেদিকে নজর দেব। বিশ্বের পজিশন আমাদের মতো গরিব দেশের উপরে যে দারিদ্র্যর দিকে নজর দাও, কিন্তু অ্যাট দি সেম টাইম ক্লাইমেট চেঞ্জের দিকে খেয়াল রেখো। এখন আমাদের দেশে বিদ্যুৎ মোটেই উৎপাদিত হতো না, প্রায় খুব সামান্য। 15-20 বছর আগে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা কিছুক্ষণ পরপরই লোডশেডিং হতো। সেজন্যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এনার্জিতে যদি আমরা একটা অর্জনের মাত্রাতে পৌঁছতে না পারি, শিল্পায়ন হবে না, চাকরি হবে না, কাজ হবে না, কিছুই হবে না। সেজন্য তিনি বিদ্যুৎ উৎপাদনে প্রচণ্ড জোর দিয়েছেন। আর আমাদের আরেকটা অসুবিধা হচ্ছে, এই যে কাজটা করব অর্থায়ন তো আমাদের নেই, ছিল না, আমরা বিদেশিদের উপরে নির্ভরশীল। সো আমাদের এক বন্ধু দেশ জাতীয় পরিকল্পনা তৈরি করে দিল, সেখানে তারা কয়লার উপরে জোর দিল, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান। এটা সঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এবং এই বিদ্যুৎ উৎপাদনে পৃথিবী বলছে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য বিদ্যুৎ, সৌরতাপ কিংবা বাতাস, কিন্তু আনফর্চুনেটলি এটার উপরে আমাদের সম্ভাবনা খুব লিমিটেড, অতটা বাতাস আমাদের নেই। তবে আসার কথা হচ্ছে প্রযুক্তি উন্নত হচ্ছে, আমরা যত তাড়াতাড়ি নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারবো, যেমন ধরুন সৌরবিদ্যুৎ। বাংলাদেশে যত বাড়িতে সোলার প্যানেল আছে এটা পৃথিবীর তেমন নেই, কিন্তু এই প্যানেলগুলো হচ্ছে পুরনো ফেলে দেয়া প্রযুক্তি, চীনের পুরনো ফেলে দেয়া প্রযুক্তি।
তো আমি আশা করব ক্রমান্বয়ে আমরা কয়লা যতটুকুই করছি সেটুকু বন্ধ করব, আমরা রিনিউয়েবল এনার্জির দিকে যাব এবং এফিশিয়েন্সি ইমপ্রুভমেন্টের দিকে যাব। কিন্তু এনার্জিতে যে সেলফ সাফিসিয়েন্সি প্রয়োজন, এনার্জিতে যে বিরাট বিপ্লব প্রয়োজন, এটার সাথে কম্প্রোমাইজ করা চলবে না, কারণ এটার সাথে আমাদের আবার অর্থনৈতিক উন্নতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আজকে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের যে আলোচনা হচ্ছে তার লক্ষ্যমাত্রা একটি, প্যারিস এগ্রিমেন্টে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, এবং এটা করতে গেলে ইকোসিস্টেম বেসড অ্যাপ্রোচে যেতে হবে। মজার জিনিস হচ্ছে আজকেই বিশ্ব এগুলো নিয়ে আরেকটা জায়গাতে চীনে আলোচনা করছে। তো খাদ্যের ব্যাপারটা বাংলাদেশ সরকার টপ প্রায়োরিটি নিয়েছে। এটা একদিনে তো হচ্ছে না, আস্তে 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 হচ্ছে। যেমন আমি ছোট উদাহরণ দিই, 2016 পর্যন্ত আমরা খাদ্য রপ্তানিকারক দেশ ছিলাম, 17তে আমদানিকারক হয়ে গেলাম, কারণ 17তে হঠাৎ করে প্রচণ্ড বন্যা হলো সিলেট অঞ্চলে, আষাঢ় মাসের মতো বৃষ্টি হলো চৈত্র মাসে। এটাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের আলোভাব। আবার অক্টোবর নভেম্বরও, এবং এই বছরও কিন্তু আবার খাদ্য আমদানি করতে হবে, কারণ এই বছর খরা চলছে। এবছর কিন্তু বন্যার বছর নয়। আমাদের গ্লাসগোতে লক্ষ্যমাত্রা হচ্ছে 1.5 ডিগ্রিতে আনার জন্য প্রতিজ্ঞা করা। এখন পর্যন্ত কিন্তু পৃথিবীর টার্গেট হচ্ছে 2 ডিগ্রি, কিন্তু সেটা বাংলাদেশের নেতৃত্ব সহ পৃথিবীর নেতৃত্ব বিশ্বাস করছে এখন 1.5 ডিগ্রিতে আনতে হবে। 3 ডিগ্রিতে চলে গেলে কিন্তু মহাবিপদ, খাদ্য উৎপাদন কমে যাবে। আর দ্বিতীয় যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলোর ইন্টেন্সিটি ফ্রিকোয়েন্সি বাড়বে, বন্যা বাড়বে, নদী ভাঙন বাড়বে, উপকূল ভাঙন বাড়বে, আর যেটা সাবের ভাই বলা শুরু করেছিলেন লবণাক্ততা বাড়বে। জ্ঞানভিত্তিক আলোচনাতে বলা হয়েছে সাবধান, লাল পতাকা তোলা হয়েছে, কারণ ঘূর্ণিঝড়ের মাত্রা বাড়বে। কত মাত্রা বাড়বে? মার্কিনীদের হিসাবে ক্যাটাগরি 4, আজ পর্যন্ত আমরা ক্যাটাগরি 4 এর অভিজ্ঞতা অর্জন করতে পারিনি। 1-2 বেশি হয়নি, 120-130 কিলোমিটার পার আওয়ার, এটা 240-250-এ চলে যাবে। জলোচ্ছ্বাসের মাত্রা বাড়বে। সরকার অলরেডি কাজ শুরু করেছেন, কিন্তু যে বেগে কাজ করছেন এটাতে কুলাবে না, এটা খুব দ্রুত এর বাস্তবায়ন শুরু করতে হবে। আপা, আপনার কাছে একটা বিষয় ছোট্ট করেই জানতে চাই যে আপনারা যেহেতু একদম তৃণমূলে মানুষের সঙ্গেও কথা বলেন, কাজ করেন, কোনো না কোনোভাবে তাদের সঙ্গে থাকেন, ফলে এই যে প্রভাবগুলো হচ্ছে এগুলো নিয়ে সাধারণ মানুষের অভিব্যক্তি কি? তারা আসলে কি চায়? স্যার এবং সাবের হোসেন চৌধুরী দুইজনে খাদ্য নিরাপত্তা জায়গা গেছে, ওই জায়গাটাতে তো আমাদের আপোষ করার সুযোগ নাই, কিন্তু একজন গ্রামের মানুষ যখন তার জমিটি হারায়, যখন সে তার গরু হারায়, ছাগলটি বন্যায় ভেসে যায়, তখন সে আসলে কি নিয়ে বাঁচবে? সেটা তাদের সঙ্গে সঙ্গে আমাদেরও একই প্রশ্ন, যে এর পরে কি? কেন সবাই মিলে চেষ্টা করছি। একটা তো হলো যে রেজিলিয়েন্ট এবং অ্যাডাপটেটিভ প্রসেস দিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ যারা একেবারে ফ্রন্ট লাইনে, যারা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা আর কত অ্যাডপ্ট করবে বা অ্যাডাপ্ট করবে? হ্যাঁ, সেখান থেকে তারা বিভিন্নভাবে চেষ্টা করে, কেন মানুষের জীবন এবং তার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং সে বেঁচে থাকার যুদ্ধে আছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে এর মধ্যেও একেবারে তৃণমূল বা একেবারে প্রান্তিক মানুষ এটার সঙ্গে মোকাবেলা করছে, অভিযোজন করে। হ্যাঁ, অভিযোজন করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এবং তারা বেঁচে আছে, তারা হয়তো তাদের স্থান থেকে চ্যুত হচ্ছে, বা তারা তাদের যে জীবন জীবিকা ছিল আগে, যেটা ট্র্যাডিশনালি ছিল, সেটা ছেড়ে দিয়ে নতুন করে কিছু শিখে বাঁচার চেষ্টা করছে। আমরাও সবাই মিলে কাজ করতে চেষ্টা করছি, বা সরকারের জায়গা থেকেও নানা ধরনের সোশ্যাল প্রোটেকশন স্কিম বা অন্যান্য প্রশিক্ষণ বা অন্যান্য স্কিমে আনার চেষ্টা করছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যেটা বুঝতে হবে যে আর কতদিন বাংলাদেশ এই রেজিলিয়েন্ট এবং অ্যাডাপ্টেশনের মধ্যে থাকবে। এই যতক্ষণ না এমিশন বন্ধ করা হবে, যতক্ষণ না ওই 1.5 ডিগ্রির যে নিশাদ ভাই বলছিলেন ওই দিকে যাওয়া হবে, যতক্ষণ না আমরা হাই কমিশনারের কথা শুনলাম যে 4টা তাদের যে সূচক বা 4টা যে টার্গেট তারা ঠিক করেছে, যে কয়লা এবং এগুলো সত্যি করে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে বিনিয়োগ করে ওই জায়গাটার পরিবর্তন আনবে, আমাদের সমস্যাগুলো থাকবে। তারপরেও আমি প্রতিদিন সকালে উঠি কেন,
প্রতিদিন ওই ডাকবে যাই কেন বা চর মন্তাজে যাই কেন, এত বেশি মানুষের মধ্যে বাঁচার উদ্বেগ এবং তাদের চেষ্টা যে ২৬ বার তাকে মানে তার বাড়ি ছাড়তে হয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরেও তো সে যুদ্ধ করে চেষ্টা করছে এবং সে এত অল্পতে বাংলাদেশের মতন বা ভানুয়াতুতে যান, প্যাসিফিকে যান, মলদ্বীপে যান, এই মানুষগুলো কিন্তু খুব অল্পই চাচ্ছে, কিন্তু তারা অন্য কোথাও সমস্যাগুলোর কারণে অন্যভাবে যে জীবনের যে ধারা ছিল সেটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের দেশে আমাদের গ্রামের যে মানুষ, যেই কৃষক, সে কিন্তু বের করতে চেষ্টা করছে এই সমস্যাগুলোর সমাধান কি করে হবে, অল্টারনেটিভগুলো কিভাবে হবে। যেটা দরকার সেটা হলো যে প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান নিয়ে আসতে হবে, তার কাছে নিয়ে যেতে হবে, যারা সরাসরি ইমপ্লিমেন্টার, যারা সরাসরি মাঠে কাজ করছে, কিভাবে নতুন করে ফসল লাগানো যায়, কিভাবে এই নোনা পানিতে ধান চাষ করা যায়। আপনি উন্নয়নের ধারাকে তো ধরেই রাখতে পারছেন না, কারণ আপনি যতবারই উন্নয়নের দিকে যাচ্ছেন আপনার দুর্যোগে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার জমি নষ্ট হয়ে যাচ্ছে, পানি পাচ্ছেন না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে উন্নয়নটা আপনি ধরে রাখবেন কি? ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, জলবায়ু সম্মেলন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন জলবায়ু সম্মেলন আমাদের প্রত্যাশা। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে আছেন সাবের হোসেন চৌধুরী এমপি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যেসব দেশ এই কার্বন নিঃসরণ করেন তাদের ভূমিকাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন এবং তাদের যে ভূমিকা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম, বড় বড় কিছু দেশ, সেটার কোনো মৌলিক পরিবর্তন এবারের সম্মেলনে দেখা যেতে পারে কিনা? আপনি যেটা বললেন যে 25 বছর ধরে এই দর কষাকষি, আলোচনা, বিতর্ক চলছে, তবে আমরা সবসময় প্যারিসের দিকে তাকাই, যেটা আইনুল ইসলাম সাহেব বললেন যে প্যারিস এগ্রিমেন্ট যেটা হলো সেটা কেন সফল হয়েছে না। একটা হচ্ছে যে আমরা ব্যর্থ হয়েছে, আর একটা হচ্ছে কোন জায়গায় আমরা সফলতা পেলাম, এবং সেটা মূলত হয়েছে কেননা সেখানে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, তারা এক জায়গায় এসে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কিছু করতে হবে। যদিও বাস্তবায়নের ক্ষেত্রে, যেমন আমরা যদি অর্থের কথা বলি, এখানে প্রতি বছর $100 বিলিয়ন দেওয়ার কথা, সেটা কিন্তু আমরা এখনো পাইনি। সে 100 বিলিয়ন আবার ছিল 50% হচ্ছে অ্যাডাপ্টেশন, 50% মিটিগেশন, সেটাও হচ্ছে না। এখন মনে হয় মিটিগেশন 80% আর অ্যাডাপ্টেশন 20%, সুতরাং আমাদের জন্য তো সেটা হয় না। তো এইবার যেটা আমার মনে হয়, যেটা আসার যেটা একটা আলো, যেটা আপনি বলছেন যে আমেরিকার যে নতুন যে আপনার একটা রাজনৈতিক নেতৃত্ব এসছে, তারা মনে হচ্ছে এই বিষয়ে আন্তরিক, এবং এখানে কিন্তু এটা হয়ে যাচ্ছে মানে মাল্টিল্যাটারালিজমের একটা বড় একটা মানে চ্যালেঞ্জ, যে আসলেই আমরা সব দেশ মিলে একযোগে কাজ করতে পারবো কিনা। আমরা যদি ইদানিং দেখি যে কোভিডের ক্ষেত্রে কি হলো, সেখানেও দেখেন ভ্যাকসিন ন্যাশনালিজম চলে এসছে, যে সব দেশ তাদের নিজেদের দেশের কথা ভাবছে, পৃথিবীর কথা ভাবছে না। এবং আমার মনে হয় উদাহরণটা এখানে খুবই রেলিভেন্ট, কারণ ওই ক্লাইমেট চেঞ্জও তো একই অবস্থা। আপনি একটা দেশ তো আর একা বাঁচতে পারবে না। এখন ধরুন আপনি আমেরিকা বা ব্রিটেন বা অন্য আরেকটা দেশ জার্মানিতে আপনি সবাইকে ভ্যাকসিনেট করলেন, কিন্তু বাকি আফ্রিকা, এশিয়ার দেশগুলো, স্বল্প উন্নত দেশগুলো, তাদেরকে আপনি ভ্যাকসিনেট করলেন না, টিকা দিলেন না, তো একটা পর্যায়ে তো সেটা আবার ওই দেশেও ছড়াবে। সো আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের যে মানে সমস্যাগুলো আছে, এগুলো হচ্ছে কিন্তু গ্লোবাল প্রবলেমস, এবং গ্লোবাল প্রবলেমস রিকোয়ার আ গ্লোবাল ফিক্স। মানে আপনাকে ওই সেই বড় আকারে একটা বৈশ্বিক প্রেক্ষাপটে আপনাকে সমাধানগুলো দিতে হবে, এবং সেটার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে এখন যেটা একটা আস্থার যে একটা বিরাট একটা সংকট, আমার মনে হয় আমাদের আগামী কপ কিন্তু এটার জন্য একটা চ্যালেঞ্জ হবে। আমার সেই কনফিডেন্স বিল্ডিংটা আবার তৈরি করতে হবে অ্যামাং দ্য কান্ট্রিজ, আমার ট্রাস্ট, এটা আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে। কারণ এতদিন আপনি বারবার কথা দিয়ে যাচ্ছেন, আপনি চুক্তি সই করছেন না, কিন্তু আপনি বাস্তবায়ন করছেন না। বাস্তবায়ন করলে তো আজকে আমাদের এই যে আপনার এখন 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে, এবং সেটা কিন্তু হচ্ছে গড়ে বাড়বে। কিছু কিছু জায়গায় আফ্রিকার কিছু কিছু জায়গায় এটা 4.5 হয়ে যাবে। সেটা তো আপনার আর মানে সভ্যতা বা সিভিলাইজেশন বলতে আর কিছু থাকবে না, সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সো এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটাকে যদি আমরা সবাই সেইভাবেই দেখি, যার জন্য আমরা বলেছিলাম প্ল্যানেটারি ইমার্জেন্সি। মানে বাংলাদেশ জাতীয় সংসদ একমাত্র সংসদ যেটা পৃথিবীতে এটাকে একটা প্ল্যানেটারি ইমার্জেন্সি, একটা গ্রহের একটা জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করেছে। এটা শুধু কিন্তু ক্লাইমেট এখন আর নেই, এটা অনেক ছড়িয়ে পড়েছে পুরো মহাবিশ্ব। সুতরাং আমার মনে হয় যদি সেই আন্তরিকতা যদি থাকে, আর এখানে অবশ্য একটা চ্যালেঞ্জ আছে, আমি জানি না এটা মানে বাংলাদেশ সরকারের ভিউ না, আমি আমার নিজের বক্তব্যটা বলছি,
দেখেন সমস্যাগুলো কিন্তু হচ্ছে, যেমন আমরা বলি 2050 সাল, তো এখন থেকেও কিন্তু আপনার আরো 29 বছর বাকি। একটা সরকারের মেয়াদ হচ্ছে 4 থেকে 5 বছর, পরপর নির্বাচন হচ্ছে। সুতরাং এই যখনই যে সরকারটা আসে, তারা চিন্তা করে আমি আগামী 4-5 বছর আমি কি করব, এটা তো আমার সমস্যা হবে না। সুতরাং আমি আবার যেন নতুনভাবে নির্বাচিত হতে পারি, সেই জন্য যে মেজারগুলো পপুলার, আমাকে ভোট এনে দিবে, আমি সেটাতে বিনিয়োগ করি। সো এই যে একটা ডিসকানেক্ট আছে টাইম লাইনে, যে আমার সমস্যাটা কতটুকু মানে লং টার্ম, আর আমার পলিটিক্যাল থিঙ্কিং হচ্ছে শর্ট টার্ম, এটাকে আমি কিভাবে ব্রিজ করব, মোকাবেলা করব। জি, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট রেজ বাই মিস্টার চৌধুরী, অ্যান্ড হি সেড it's a very big global problem, and Bangladesh Parliament has declared it as an emergency. So in this regard, funding is a big issue, and Bangladesh is not responsible for carbon emission basically. So the countries who are doing it largely, they don't play the vital role or responsible role yet. So what would be UK stand in the upcoming COP26 on this regard? Well, I think I mentioned some of them a minute ago, but I think the first thing is making sure that everybody on mitigation gets to the NDC, gets to the overall sort of global NDC, if you like, the GBC, I guess you might call it, which enables us to remain within 1.5. So that is crucial, and we've seen some big movements by major emitters. So including countries like the UAE, which heavily invested in foreign fuels, they have now made a commitment to net zero. So there is good progress, but there is definitely a lot further to go, both before Glasgow, and I'm sure there will be haggling at Glasgow over the precise terms of this. But the other thing, as I mentioned, is around finance. So the plan to get to $100 billion, and then the other thing, of course, is about how the $100 billion is used. And we are about to announce a major climate funding program here in Bangladesh at a national level, and that will be used on adaptation, on alternative sources of power, on exploring, for example, the potential for wind in the Bay of Bengal, potential for regional approaches on hydropower. So we're going to be working very closely with our friends and colleagues in both the Bangladesh government and also the Bangladesh third sector to help Bangladesh with this whole energy transition. So whether we reach the 100 billion, are you really hopeful about this? That 100 billion, that is very much. Yes, no, I am hopeful, because I think we've seen big announcements from the US, we've seen big announcements from some of our European partners, and it's not unusual, I have to say, and perhaps I'm an optimist here, that in the final stages of these negotiations, people don't tend to play their cards until the last possible moment to extract the political benefit. So I think we're now within striking distance, and I think there is a very strong political momentum behind this. So I would hope that, if not before COP, then certainly after COP, we will be in a position where we have the 100 billion committed. And then, of course, as I said, the key thing is how that 100 billion is used to the practical benefit of the people in countries like Bangladesh. If that will really happen, that would be really great for the countries, especially like Bangladesh. নিশাত স্যার, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, এই যে $100 বিলিয়ন তহবিল করার বৈশ্বিক যে একটা প্রচেষ্টা চলছে, সেটা নিয়ে আপনি কতখানি আশাবাদী? সেটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমরা এ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের জন্য যে তহবিল যেটুকু পেয়েছিলাম, সেটারই বা আমরা কতটুকু কার্যকর ব্যবহার করতে পারলাম? ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আমি মোটেই আশাবাদী নই। দুই কারণ। এক, এই $100 বিলিয়ন কে কতটা দেবে, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন গ্লাসগোতে এটা নিয়ে একটা ফয়সালাতে যেতে চেষ্টা করবেন। তিনি বলছেন তিনি তার কাজটা ডবল করে দেবে। কিন্তু এই যে একটু আগে সাবের ভাই বললেন যে 4 বছর পরে তিনি বদলে গিয়ে যদি ডোনাল্ড ট্রাম্পের অনুসারী কেউ প্রেসিডেন্ট হয়, আবার সব বদলে যাবে। আমাদের দেশের বিশেষজ্ঞরা, আমাদের দেশের মন্ত্রণালয়গুলো কতটুকু প্রস্তুত নয়। কাজেই একদিকে বৈশ্বিক পর্যায়ে আমাদের চাপ থাকতে হবে যে তোমরা দায়ী, তোমরা অর্থায়ন করো। তারা কিন্তু এই দায়িত্বটা অস্বীকার করছে না। তারা বলছে দিচ্ছি। এই দিচ্ছি বলতে গিয়ে যে প্রক্রিয়াটা হচ্ছে, যেমন এখন বিশ্ব ব্যাংকে দিয়ে এই টাকাটা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ যখন এই সিদ্ধান্তটা হয় তখন বাধা দিয়েছিল। GEF বলে আরেকটা প্রক্রিয়া আছে, সেটারও বাধা দিয়েছিল, কারণ ওদের এত জটিল, এত ধরনের কাগজপত্র। আমি যদি এখন একটা $100 মিলিয়ন প্রজেক্ট করি, এত মোটা রিপোর্ট লাগবে, 16-17টা অ্যানেক্সার লাগবে। অর্থাৎ টাকা যাতে সহজে দিতে না হয় তার জন্য তারা জটিল করছে।
আর আমরা অ্যাডাপ্টেশনের জন্য চাই, অ্যাডাপ্টেশনটা আমাদের মূল কাজ। তো আমি শেষ করছি কথা বলে, আমাদের বৈশ্বিক পর্যায়ে চাপ চালিয়ে যেতে হবে, কিন্তু একই সাথে আমাদের প্রস্তুতিটাকেও সক্ষমতার পর্যায়ে তুলতে হবে। কারণ আমরা এই অর্থায়নের বিষয়ে বৈশ্বিক পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করেছি, কিন্তু আমরা টাকা পয়সা পেয়েছি পৃথিবীর অনেক দরিদ্র দেশের তুলনায় রিলেটিভলি কম, কারণ আমরা পৌঁছতে পারিনি তাদের কাছে। আমাদের দেশের ভিতরেও কিন্তু এখানে একটা জটিল প্রক্রিয়া আছে, সেই জায়গায় আমাদের নজর দিতে হবে। আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের নারীরা যে কোনো ঘটনায়, বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত ঘটনায় সবাই শিকার হয়, নারী পুরুষ শিশু, কিন্তু নারীদের উপরে তার ইম্প্যাক্টটা বেশি পড়ে। আমরা যদি নদী ভাঙ্গনের শিকার দেখি, মৃতের সংখ্যা দেখি, এমনকি সম্প্রতি এরকম রিপোর্টও বেরিয়েছে যে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় কিছু কিছু নারীর জরায়ু কেটে ফেলতে হচ্ছে, এবং একটা নির্দিষ্ট এলাকায়, যে এলাকাটা দুর্যোগ প্রবণ। ফলে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন, এবং বাংলাদেশের নারীদের এই যে দুর্ভোগের গল্প, এটাকেই বা আমরা বিশ্বকে কতখানি জানাতে পারলাম ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ হিসেবে? জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার উপরে পড়ে, কিন্তু নারী মেয়ে শিশুদের উপরে আরও বেশি বা অন্যভাবে পড়ে। এবং আপনি জানেন যে দুর্যোগেই যদি আপনি দেখেন যে নারী কিন্তু সবচেয়ে শেষে বের হয় তার ভিটামাটি থেকে, বা তার সে যদি সাইক্লোন শেল্টারে যায়, তার জন্য যে সার্ভিসেসগুলো সেগুলো পাওয়া যায় না। পানির সংকট হলে নারীর প্রভাব পড়বে, কিন্তু তার দায়িত্ব পানি নিয়ে আসা। অসুখ বিসুখ বাড়লে নারী এবং মেয়ে শিশুদের উপর প্রভাব পড়বে, কিন্তু তার দায়িত্ব অন্য সেবা করা। অর্থনৈতিকভাবে যদি কোনো সমস্যা হয়, বাল্যবিবাহ হবে, ডোমেস্টিক ভায়োলেন্স হবে। কেন প্রথমেই চিন্তা হলো যে আমার খাওয়ার নাই, আমি ছেলে মেয়েদেরকে কি করে দেখবো, আচ্ছা ঠিক আছে মেয়েকে বিয়ে দিয়ে দাও। সবটাই কিন্তু নেগেটিভ না। যেই অ্যাডাপ্টেশনগুলো, যেই পরিবর্তনগুলো আমরা দেখছি, এরা কিন্তু আবার নারীরা ভূমিকা রাখছে। আমি যেখানে যেখানে কাজ করি, সে কৃষিতে নারী, সে কিন্তু কি করে বীজ রক্ষণ করবে, কি করে অন্যভাবে চাষ করবে, কীভাবে অল্প জায়গায় করবে, সব কিছু কিন্তু সে চেষ্টা করে যাচ্ছে। তার মানে নারীর নেতৃত্ব যে এখানে আছে, এটাকেও সামনে নিয়ে আসতে অনেক বেশি দেখাতে হবে। এই কোভিডের 2 বছরে আমাদের প্রয়োজন চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যেও কিন্তু নারীদের মেনস্ট্রুয়াল হাইজিনের ব্যাপার আছে, প্রেগনেন্ট হচ্ছে, শিশু জন্ম দিচ্ছে, কেয়ার গিভিং দিচ্ছে। সো এইগুলো সবগুলোর উপরেই প্রভাব পড়বে। এই জন্য আমি বারবার বলবো যে প্রযুক্তি দরকার, বিদ্যা এবং বিজ্ঞান সেটা নিয়ে আসা দরকার, এবং এখানে বিনিয়োগ দরকার। আমরা মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। আর বললে হবে না যে আমাদের বিনিয়োগ হবে কি হবে না, $1 বিলিয়ন আসবে কি আসবে না। চাঁদে পাঠাবার জন্য, মার্সে পাঠাবার জন্য টাকা খরচ করা যাচ্ছে, নতুন নতুন প্লেন কেনার জন্য, অস্ত্র কেনার জন্য টাকা খরচ করা যাচ্ছে, রাস্তাঘাট করার জন্য করা যাচ্ছে। তাহলে জলবায়ু পরিবর্তনকে কেন এই টাকাটা আসবে না? এটা তো আমি আন্তর্জাতিকভাবে জানতে চাই। জি, আপা জানতে চান। আর সাবের হোসেন চৌধুরী, আমরাও একটু জানতে চাই, এই যে বাংলাদেশের যে ভালনারেবিলিটি, সেটাকে আমরা গ্লোবালি কতখানি তুলে ধরতে পারলাম, অর্থাৎ যেটা ক্লাইমেট ডিপ্লোমেসি, সেখানে আপনি আমাদের যে প্রচেষ্টা, সেটাকে কিভাবে দেখেন, এবং আগে যেগুলো করতে পারিনি সেই ভুল ত্রুটি নিয়ে আসন্ন সম্মেলনে আমরা শুধরানো বা সংশোধিত কোনো পদক্ষেপ নিয়ে গেবো কিনা, সেই প্রশ্ন আপনার কাছে রেখে বিরতিতে যাচ্ছি। দর্শক, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা জলবায়ু পরিবর্তন এবং আসন্ন সম্মেলন নিয়ে কথা বলছি। সাবের হোসেন চৌধুরী আছেন আমাদের সঙ্গে। সাবের হোসেন চৌধুরী, আমাদের সেক্ষেত্রে এই জলবায়ু কূটনীতিতে আগে যা করেছি কিংবা যা করতে পারিনি, সেগুলো সমন্বিত করে, আমরা জানি সংসদীয় স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে জবাবদিহি করে, মন্ত্রণালয়কে প্রশ্নবিদ্ধ করে, এবং আপনি সেটি করতে খুবই সক্ষম মানুষ বলে আমরা জানি এবং বিশ্বাস করি। ফলে সেই জায়গাটা থেকে এবারে আমাদের এই সম্মেলনে বাংলাদেশের নেগোসিয়েশনের জায়গায় আগের যে ভুলগুলো আমরা করেছি সেগুলো থেকে খানিকটা মুক্তি মিলবে কিনা, এবং নতুন কোনো সুখবর বা অন্তত প্রচেষ্টা দৃশ্যমান হতে পারে কিনা? প্রচেষ্টার কথা বলি, আসলে এটাকে কতটুকু আমি ভুল বলবো আর কতটুকু মানে লার্নিং এক্সপিরিয়েন্স বলবো আমি জানি না। তবে এবার যেটা হচ্ছে, আমার মনে হয় সমন্বয়টা অতীতের চেয়ে অনেক বেশি কার্যকর হবে। কারণ দেখেন, আমাদের দেশে মূলত কূটনীতির বিষয়টা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে, এটা আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রিতে ছিল না। এবার আমরা সেখানে একটা সমন্বয় আমরা করেছি, সো সেটা ভালো।
আরেকটা হচ্ছে এখন যে বাংলাদেশের অবস্থান, এবার যে আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্সিটা আমাদের আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার এখন প্রেসিডেন্ট। সো সেটার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের একটা বাড়তি একটা আপনি বলতে পারেন একটা অবস্থান এটা তৈরি হয়েছে, যে আমরা শুধু বাংলাদেশের কথা বলছি না, আমরা 48টা ভালনারেবল কান্ট্রির কথা বলছি, 48 কান্ট্রিজ, যার পপুলেশন হচ্ছে 1.2 বিলিয়ন। সুতরাং এটা কিন্তু একটা অনেক বড় কথা। এই যে বাংলাদেশ যে এইদের ভয়েস হিসাবে কাজ করছে, এটা কিন্তু বাংলাদেশকে আলাদা একটা অবস্থান তৈরি করছে, একটা ব্র্যান্ডিং করছে। আমার মনে হয় আমরা যেটা আমাদের কূটনীতির মাধ্যমে যেটা করতে পেরেছি সেটা হচ্ছে একটা জেনারেল একটা অ্যাওয়ারনেস, মানে আমরা মানুষকে, সারা বিশ্বের মানুষকে সচেতন করেছি। যখন আপনি কিন্তু বলেন জলবায়ু পরিবর্তন, এটার প্রভাব বাংলাদেশ ওখানে চলে আসে। আরেকটা জায়গা যেটা আমার মনে হয় আমাদের, এটা আমি পজিটিভলি দেখি, সেটা হচ্ছে আমরা কিন্তু ওই যে ভিকটিম মাইন্ডসেট থেকে বেরিয়ে এসেছি, যে আমরা ক্ষতিগ্রস্ত সেটা না, আমরা কিন্তু চ্যাম্পিয়নও। আমরা এখানে নেতৃত্বের একটা বিষয় আছে, যে আমাদের এই যে আপনার ভালনারেবিলিটি, এটাকে আমি কিভাবে টার্ন করতে পারি। সো দেখেন আগে কিন্তু আমরা অ্যাডাপ্টেশন, তারপরে আমরা গেলাম রেজিলিয়েন্স, এখন কিন্তু আমরা লুকছি প্রসপারিটি, মানে আমার সমৃদ্ধ। সো এখন মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানে আমরা যাচ্ছি। সো বাংলাদেশ কিন্তু ওই সেন্সে একটা লিডার। আপনি দেখেন অ্যাডাপ্টেশন, বিশেষ করে কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন, এই যে আমরা যে আপনার একটা লাল পতাকা একটা গ্রামে উঠে, তখন সমস্ত যারা জেলে আছে তারা ফিরে আসে, আমরা কমিউনিটি রেডিও আছে, সাইক্লোন শেল্টারে চলে যাচ্ছে, আমরা কিন্তু দিজ আর হিউজ সাকসেস স্টোরিজ, মানে আর্লি ওয়ার্নিং সিস্টেম। তো এখন কিন্তু আমরা সেখান থেকে আমরা আরও যাচ্ছি আমরা প্রসপারিটির দিকে কীভাবে যেতে পারি। সুতরাং বাংলাদেশের নেতৃত্বের একটা জায়গা তৈরি হয়েছে। সে ইট ইজ নট জাস্ট আপনার ভালনারেবল কান্ট্রিজ, বাট রেজিলিয়েন্স বিল্ডিং আমরা কিভাবে করতে পারবো, এই যে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টা আমরা কতটুকু করতে পারবো। সো আমার মনে হয় এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক। আর তার সাথে সাথে আবার যেটা আছে যে বাংলাদেশের যে একটা মানে অর্থনীতির ক্ষেত্রে যে এটা একটা মিরাকল অনেকেই বলে, যে আমাদের ডেভেলপমেন্ট সাকসেসটা। তো আমাদের ডেভেলপমেন্ট সাকসেস, আমাদের নারীদের ক্ষেত্রে আমাদের যে আপনার এগিয়ে যাওয়া, আমরা বিশ্ব শান্তি প্রক্রিয়া যে আমরা সংযুক্ত হতে পারছি, সম্পৃক্ত আছি, আমাদের পিস কিপিং ফোর্সগুলো আছে, প্লাস জলবায়ু, এটা নিয়ে আমার মনে বাংলাদেশের একটা নতুন একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারবে। But Excellency, being the resident ambassador of UK in Bangladesh, do you have any suggestion for Bangladeshi negotiator in the upcoming COP? Well, I think Sababai has said quite a lot of it already, actually, which is that Bangladesh has a really powerful position in this negotiation, not as a victim, but as a leader of the Climate Vulnerable Forum of a group of 48 countries. And Bangladesh is a really good example, as Sababai was saying, about adaptation, mitigation, all the things that Bangladesh has done to increase its own resilience. And I think I would say, and it's not up to me, it's obviously up to the Honourable Prime Minister and the Bangladesh delegation, I think Bangladesh should be extremely tough in these negotiations, because Bangladesh did not create this problem. Bangladesh is in the front line of dealing with this problem, and Bangladesh is probably better placed than almost any other country to really put moral pressure on the big emitters who need to make the big moves to make COP26 a success. So we will obviously be working very closely with all of the countries at COP, but I think there is a particular part to be played by Bangladesh as a leader of the countries that did not create the problem in putting pressure on the countries that did. থ্যাংক ইউ স্যার, আপনার কাছে যেটা জানতে চাই, এই যে সম্মেলন হচ্ছে সেই 96 সাল থেকে অনেক কথা হয়, অনেক আলোচনা হয় সম্মেলনের আগে পরে কেন্দ্র করে, কিন্তু আমাদের কিছু সমস্যা যেরকম সেরকমই থাকে, কিছু বাঁধ প্রতি বছরই ভাঙ্গে, কিছু এলাকা প্রতি বছরই প্লাবিত হয়, অর্থাৎ সাধারণ মানুষ যারা, তারা এইসব আলোচনা কোনো ফল পায় না। আমি জানি এটা নিয়ে আপনি অনেক বলতে পারবেন, কিন্তু এই জিনিস আর কতদিন? দুটো পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে আলোচনাটা, এটা কিন্তু বাংলাদেশের জন্য না, বাংলাদেশের বিষয় তুলে ধরার না, এটা বিশ্বে একটা অর্ডার সৃষ্টি করা, বিশ্বে একটা নিয়ম সৃষ্টি করা। অফকোর্স প্রত্যেকটা দেশ তাদের সমস্যাটাকে গুরুত্ব দেবে, সলভ করার চেষ্টা করবে, অর্থ পাওয়ার চেষ্টা করবে, প্রযুক্তি পাওয়ার চেষ্টা করবে ইত্যাদি। তো প্রথমেই মনে রাখতে হবে যে এই গ্লাসগো থেকে গিয়ে আমরা ঝোলা ভর্তি করে কিছু নিয়ে আসবো না, সম্ভাবনা। আমরা বিশ্বে যে আলোচনা চলছে সেখানে যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেইগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রেশার দিতে পারি। যেমন 2 ডিগ্রি টেম্পারেচার, সাবের ভাই বললেন ভয় হচ্ছে 4 ডিগ্রি 5 ডিগ্রিতে চলে যেতে পারে, এটা যাতে 1.5 ডিগ্রির উপরে না ওঠে তার জন্য কমিটমেন্টগুলো করা, $100 বিলিয়ন ব্যবস্থা করা। আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড, সেটা হচ্ছে মিটিগেশনের ক্ষেত্রে জলবায়ু যে কারণে হচ্ছে
তার একটা গ্লোবাল টার্গেট মোটামুটি 2015-তে সেট হয়েছে 2 ডিগ্রি, কিন্তু অ্যাডাপ্টেশনের কোনো টার্গেট নেই। আমি খুব খুশি হব যদি দেখি যে গ্লাসগোতে সেই আলোচনাটা টেকনিক্যালি কারিগরিভাবে শুরু হচ্ছে, অ্যাটলিস্ট এবার শুরু হচ্ছে, অ্যাগ্রেসিভলি শুরু হচ্ছে। আমাদের প্রসেস কিছু স্লো, কিন্তু সরকার ইতিমধ্যে 2টো বড় আইন তৈরি করেছেন। 2012 সনে দুর্যোগ ব্যবস্থাপনা আইন আর 2013 সনে পানি আইন। 2টো আইনের ভিত্তিতে সরকার ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে কমিটি বানিয়েছে। জি। এবং আমার মতো যারা, ফারাহার মতো যারা, আমরা গত 20 বছর ধরে চিৎকার করছি যে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে, তাদের ক্ষমতা দিতে হবে। তো তাহলে সরকার আইনের ভিত্তিতে যদি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি করে থাকে, পানি ব্যবস্থাপনা কমিটি করে থাকে, তাহলে যে বাঁধটা ভাঙছে টপকাইনি, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে হবে। স্যার, আমরা একদম শেষ সময় আপনার কাছে যেটা স্যারও বলছিলেন যে অলরেডি কিছু প্রক্রিয়ায় আমরা জনসাধারণকে অর্থাৎ সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছি। স্থানীয় ওপিনিয়ন লিডার যারা, সেটা ধর্মীয় নেতা হন, শিক্ষক হন, সাংবাদিক হন, উন্নয়ন কর্মী হন, তারা সম্পৃক্ত। এই প্রক্রিয়াটা আরও কিভাবে বাড়ানো যায় সেটার জন্য আপনাদের সুস্পষ্ট কোনো পরামর্শ আছে কিনা? কারণ বিপদে তারাই সবার আগে যান। জি, ওটা বলার আগে আমি শুধু একটু নিশাদ ভাইয়ের সঙ্গে বলবো যে সরকার কিন্তু যে নদী রক্ষার জন্য একটা আইন এনেছে এবং একটা কমিশন করেছে। তার মানে কিন্তু দুর্যোগ, পানি, নদী, এই 3টা আছে। এটা যদি বাস্তবায়ন হয় পুরোপুরি যেভাবে হওয়ার কথা, তাহলেই কিন্তু আমরা দেশীয়ভাবে একটা পরিবর্তন দেখব। আর আপনার প্রশ্ন যেটা ছিল যে জনসাধারণকে আরো কিভাবে সম্পৃক্ত করা যায়, আমি যদি শুধু বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমাদের যে স্থানীয় পর্যায়ে যে কমিটিগুলো আছে এগুলো চলে না, এগুলো আসলে কার্যকারী না। এখানে নেতৃত্ব এটাকে খুব একটা গুরুত্বপূর্ণ দেখে না। একটা কমিটি যেটা আপনার রাস্তা তৈরি করার জন্য হবে বা আপনার চাল ডিস্ট্রিবিউশন দুর্যোগের সময়, সেই কমিটি অনেক তৎপর থাকে, কিন্তু দুর্যোগ মোকাবেলার প্রিপারেশন, অ্যান্টিসিপেটরি অ্যাকশন, প্রিপারেশন, এইগুলো ছাড়া কিন্তু হবে না। এবং আমাদের দেশে প্রত্যেকটা অঞ্চলে আনাচে পৌঁছে দিতে হবে যে যদি নারী, মেয়ে, শিশু বা গরিব মানুষ বা প্রান্তিক মানুষ সুস্থ ভালো না থাকে, আপনারা কেউই ভালো থাকবেন না। আপনাদের হয়তো মনে হতে পারে যে রাজনীতিক হোক, ব্যবসা কমিউনিটি হোক, অর্থনীতিবিদ হোক বা শিক্ষক হোক, যদি মনে করেন বা ডাক্তার হোক, মনে করতে পারেন যে আমি তো এখন ভালো আছি, কিন্তু আপনি কি আসলেও ভালো থাকতে পারবেন? কেন জলবায়ু পরিবর্তন কাউকে ছাড়ে না, কাউকে বাঁচে না, সবার উপরে পড়ে। হ্যাঁ, আপনার হয়তো ক্ষমতা আছে একটু মোকাবেলা আমার থেকে বেশি করার, বা একজন কুতুবদিয়ার নারীর থেকে আমার হয়তো ক্ষমতা আছে, কিন্তু আসলে নাই, কিছু দিনের জন্য হয়তো, কিন্তু দিনের শেষে সবাইকে মিলে এই জায়গাটা করতে হবে। এবং এখানে আন্তর্জাতিক পর্যায়ে তারা কোনো মতেই যেন বের হয়ে যেতে পারে না, তাদেরকে কমিটমেন্ট করতে হবে। অ্যান্ড দিস ইজ ফর ইউ, দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি হ্যাজ টু কমিট দ্যাট দে উইল কন্টিনিউ টু সাপোর্ট উইমেন অ্যান্ড গার্লস এডুকেশন, হেলথ, gender responsive public services. You cannot cut off the support on one hand and talk about climate change, climate finance, climate investment on the other hand. It doesn't go. So you have to think of a comprehensive picture where whatever you are investing in development is climate proof, is climate sensitive, but most of all it is gender responsive. So নারীদেরকে রেখে, মেয়ে শিশু, নারীদের, প্রান্তিক মানুষদের সবার কথা চিন্তা করেই কিন্তু যে কোনো পরিকল্পনা নিতে হবে, যে কোনো পদক্ষেপ এবং বিনিয়োগ, একটা সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে মাথায় রেখে তার সঙ্গে জলবায়ু পরিবর্তনকে সামনে। অনেক ধন্যবাদ ফারাহ কবির, অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আইনুন নিশাত স্যার, অনেক ধন্যবাদ জনাব সাবের হোসেন চৌধুরী এমপি অ্যান্ড হিজ এক্সেলেন্সি রবার্ট ডিকসন, থ্যাঙ্কস ফর ইউর পার্টিসিপেশন। দর্শক, আমাদের প্রত্যাশা আসন্ন জলবায়ু সম্মেলন যেটি হতে যাচ্ছে, সেখানে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে কার্বন নিঃসরণের যে কাঙ্ক্ষিত মাত্রা, সেটির বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ একমত হবেন এবং একই সঙ্গে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্ষতিপূরণের জন্য, তাদের জীবনমানের পরিবর্তনের জন্য সব বিশ্ব নেতারা একমত হবেন এবং যেটুকু বাজেট বরাদ্দ হবে, যেটা বরাদ্দ হবে, তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সব দেশ একসঙ্গে কাজ করবে এবং বিশেষত বাংলাদেশের সরকার, প্রশাসন, জনপ্রতিনিধিরা দায়িত্বশীল আচরণ করবেন। সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।